এমন একটি প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে যার মাধ্যমে গভীর সমুদ্রে থাকা মাদার ভেসেল থেকে দুটি পাইপলাইনের মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে আসা অপরিশোধিত তেল এবং হাই স্পিড ডিজেল সরাসরি কর্ণফুলী নদীর তীরে অবস্থিত স্টোরেজে জমা হবে। সেজন্য তৈরি হয়েছে 6টি বিশাল তেল সংরক্ষণাগার। বর্তমানে যেখানে 1 লাখ টন তেল খালাস করতে সময় লাগে 11 দিন, এই প্রকল্প বাস্তবায়ন হলে সেই সময় কমে আসবে মাত্র 48 ঘন্টায়। এতে বছরে সাশ্রয় হবে 8,000 কোটি টাকা। মাতারবাড়িতে বিশ্বের 4র্থ বৃহত্তম খনন যন্ত্র ক্যাসিওপিয়া 5 বালু মাটি খুঁড়ে সাগরের বুক চিরে তৈরি করেছে 16 মিটার ড্রাফটের কৃত্রিম চ্যানেল। কারণ আর কিছুদিন পর এখানে ভিড়বে 1,15,000 টন মালবাহী বিশাল বিশাল সব সামুদ্রিক জাহাজ। এতে আমদানি রপ্তানি ব্যয় কমবে 15% পর্যন্ত। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের বাংলাদেশে, অথচ এখানে ভিনদেশী ভ্রমণ পিপাসু মানুষদের যাতায়াতের জন্য তেমন সুস্থ অবকাঠামো ছিল না বললেই চলে। তবে এবার শুধু সড়ক আর রেলপথ নয়, নির্মাণ শেষ হয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া জ্বালানি হাব হিসেবে ফুয়েল নিতে এখানে অবতরণ করবে আন্তর্জাতিক রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলো। পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি সিঙ্গাপুর, হংকং সহ দ্বীপভিত্তিক অর্থনৈতিক হাবগুলোর আদলে গড়ে তুলতে কক্সবাজারকে ঘিরে এক মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। আর এই সবকিছুকে পরিচালনা করার জন্য মাতারবাড়িকে পরিণত করা হয়েছে দেশের বিদ্যুতের হাবে। এখানে গড়ে উঠছে 3,600 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 4টি বিদ্যুৎ কেন্দ্র। দেশ জুড়ে কঠোর লকডাউনে নিজ ঘরে অবস্থান করছে পুরো জাতি। কিন্তু বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলা কক্সবাজারের 77টি সাইটে দিন রাত 24 ঘন্টা গুঞ্জন তুলছে অবকাঠামো নির্মাণ যন্ত্রের শব্দ। বিনিয়োগ করা হয়েছে 3 লাখ কোটি টাকা, যা প্রায় 10টি পদ্মা সেতুর সমান। দর্শক, আমাদের আজকের এপিসোডে থাকছে এমনই সব মেগা প্রকল্পের গল্প যা 2030 সালের মধ্যে বদলে দেবে পুরো বাংলাদেশের অর্থনীতির চিত্র। চলুন শুরু করা যাক, আর দেখতে থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। সড়কপথ ছাড়া কক্সবাজারের সঙ্গে সারা দেশের যোগাযোগের সার্বক্ষণিক কোনো বিকল্প নেই। ব্রিটিশ আমলে গড়ে ওঠা বিমানবন্দরটি একসময় অকেজো ছিল। পর্যটনে খরা দেখা দিলে সেখানে বিমান ওঠানামা বন্ধ হয়ে যেত। এখনো দিনের আলো নিভে গেলে অচল হয়ে পড়ে বিমানবন্দরটি। তবে এবার এই বিমানবন্দরে 24 ঘন্টায় বিমান ওঠানামার ব্যবস্থা করতে লোকালাইজার, ভিওআর, জিপি স্থাপনের কাজ শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে কমিশনিং হলেই সেখানে সপ্তাহের 7 দিন 24 ঘন্টা বিমান ওঠানামা করতে পারবে। এই বিমানবন্দর ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে পর্যটক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সরাসরি কক্সবাজারে আসা যাওয়া করতে পারবেন। জ্বালানি হাব হিসেবে ফুয়েল নিতে এখানে অবতরণ করবে আন্তর্জাতিক রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলো। বিভিন্ন দেশের যাত্রীদের ট্রানজিট পয়েন্ট হয়ে উঠবে কক্সবাজারের এই বিমানবন্দরটি। বিমানবন্দরের রানওয়ে 6,775 ফুট থেকে 9,000 ফুটে উন্নীত করার সুপরিসর বিমান ওঠানামা করতে পারছে। রানওয়ের প্রস্থ 125 ফুট থেকে বাড়িয়ে 147 ফুটে উন্নীত করা হয়েছে। নতুন করে পৃথক অভ্যন্তরীণ টার্মিনাল ভবন স্থাপন করা হচ্ছে। আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তর করতে রানওয়ের দৈর্ঘ্য 9,000 ফুট হতে 10,700 ফুটে উন্নীত করতে আরেকটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এর অংশ হিসেবে মাতারবাড়ি অংশে বঙ্গোপসাগরের একটি অংশ ভরাট করা হয়েছে। সমুদ্রের উপরে 1700 ফুট রানওয়ে নির্মাণ করা হবে, যা পরে প্রয়োজন অনুযায়ী আরো বাড়ানো যাবে। এই অংশের কাজ শেষ হলে কক্সবাজার বিমানবন্দর হতে সকল ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা এবং সব ধরনের বিমান ওঠানামা করতে পারবে। আকাশপথে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি দেশের সার্বভৌম রক্ষায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো সার্বক্ষণিক ওঠানামা করতে পারবে এখানে। প্রায় 1200 কোটি টাকা ব্যয়ে সরকারের এই অগ্রাধিকার প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পথে। এছাড়া সুপরিসর বিমান পার্কিং এর জন্য এখানে অ্যাপ্রন নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কক্সবাজারের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকা সহ সারা দেশের রেল যোগাযোগ নিশ্চিত করে পর্যটক ও স্থানীয় জনগণের জন্য আরামদায়ক, নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থার প্রবর্তন করতে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত 101 কিলোমিটার এবং রামু থেকে মিয়ানমার সীমান্তের ঘুমধুম পর্যন্ত 29 কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হচ্ছে। সার্বিকভাবে প্রকল্পের অর্ধেকেরও বেশি সম্পন্ন হয়েছে। তবে দোহাজারী কক্সবাজার অংশে কাজ সম্পন্ন হয়েছে আরও বেশি। কিছু এলাকায় এই রেল লাইনের পাতও বসে গেছে। কক্সবাজার আইকনিক স্টেশন নির্মাণ কাজ শুরু হয়েছে। 6 তলা বিশিষ্ট ঝিনুক আকৃতির স্টেশনটিতে 3টি প্ল্যাটফর্ম থাকবে। এছাড়া থাকবে 400 গাড়ি পার্কিং ব্যবস্থা। 9টি স্টেশনের অবকাঠামো নির্মাণ সহ 39টি ব্রিজ, 145টি কালভার্ট, বিভিন্ন শ্রেণীর 96টি লেভেল ক্রসিং নির্মাণ কাজ শেষের দিকে। মাতারবাড়ি ও ধলঘাটের যে স্থানটিতে মাল্টিপারপাস গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হচ্ছে সেটি আগে ছিল লবণ মাঠ। বিশ্বের 4র্থ বৃহত্তম খনন যন্ত্র ক্যাসিওপিয়া 5 বালু মাটি খুঁড়ে সেই লবণ মাটি খনন করে বানানো হয়েছে জাহাজ চলাচলের কৃত্রিম নৌপথ বা চ্যানেল।
ঢেউ আর পলি জমা ঠেকাতে সাগরের দিকে নৌপথের দুই পাশে পাথর ফেলে তৈরি করা হয়েছে স্রোত প্রতিরোধক বাঁধ। ভাগ্য বদলের এই স্বপ্ন বাস্তবায়নে এরই মধ্যে তৈরি হয়েছে 16 মিটার ড্রাফটের কৃত্রিম চ্যানেল। সাগরের বুক চিরে তৈরি করা এই চ্যানেল স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার জন্য বড় বাণিজ্যিক হাব হয়ে ওঠার। এই চ্যানেলটি আরো 100 মিটার এক্সটেনশন করে বন্দর প্রতিষ্ঠা করা হবে। 1,15,000 টন মালবাহী বিশাল মাদার ভেসেলও এই বন্দরে ভিড়তে পারবে। চট্টগ্রাম বন্দরে এখন গড়ে প্রতিটি জাহাজে 1900 কন্টেইনার পণ্য আনা নেওয়া হয়। মাতারবাড়িতে চট্টগ্রাম বন্দরে চলাচলকারী 4টি জাহাজের সমান কন্টেইনার আনা নেওয়া করা যাবে এক জাহাজে। বন্দর সুবিধা অনুযায়ী 14 থেকে 15,000 একক কন্টেইনারবাহী জাহাজ ভেড়ানো যাবে। এতে আমদানি রপ্তানি ব্যয় 15% কমবে। বাংলাদেশের বেশিরভাগ আমদানি পণ্য মাদার ভেসেলে সিঙ্গাপুর, কলম্বো, হংকং বা মালয়েশিয়া পৌঁছে। সেখান থেকে লাইটার ভেসেলে তা আসে চট্টগ্রাম সমুদ্র বন্দরে। এতে সময় ও খরচ বেড়ে যায়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাস্তবায়ন হলে যে কোনো দেশ থেকে মাদার ভেসেল এই বন্দরে নোঙ্গর করতে পারবে। আর মাতারবাড়ি থেকে লাইটার ভেসেল চট্টগ্রাম বন্দর ও বে টার্মিনালে পৌঁছাবে পণ্য। এতে সময় ও খরচ কমবে, পণ্য পরিবহনের গতি বাড়বে। মাতারবাড়ি বন্দর নির্মাণের প্রাথমিক পরিকল্পনার প্রথম ধাপে রয়েছে 2টি টার্মিনাল। সাধারণ পণ্যবাহী ও কন্টেইনার টার্মিনালে বড় জাহাজ বা মাদার ভেসেল ভিড়তে পারবে, যেটি এখন বাংলাদেশের কোনো বন্দর জেটিতে ভিড়তে পারে না। প্রথম ধাপে বন্দর ও পণ্য পরিবহনের জন্য সড়ক নির্মাণ সহ খরচ ধরা হয়েছে 17,777 কোটি টাকা। প্রথম ধাপের কাজ শেষ হতে সময় লাগবে 2026 সাল। দ্বিতীয় ধাপে নির্মিত হবে 3টি কন্টেইনার টার্মিনাল। এভাবে পর্যায়ক্রমে টার্মিনাল বাড়ানো হবে। মাতারবাড়ির সমুদ্র তটের যেসব জমিতে আগে শুধু লবণ চাষ হতো, সেখানে গড়ে উঠছে 3600 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন 4টি বিদ্যুৎ কেন্দ্র। এইসব কেন্দ্র বাস্তবায়নের দুর্গম মহেশখালীতে চলছে দিন রাত বিরামহীন কর্মযজ্ঞ। 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাজ পুরোদমে এগিয়ে চলছে। এর মধ্যে জাইকার অর্থায়নে মাতারবাড়ি 1200 মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট এর 2টি ইউনিটই 2023 সালে কমিশনিং হবে। এটি জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে সারা বিশ্বের সবচেয়ে বড় প্রকল্প। মূল বিদ্যুৎ কেন্দ্র বয়লার স্থাপনের কাজ চলছে। কয়লাবাহী মাদার ভেসেল নোঙ্গর করার একটি জেটি আগেই নির্মাণ সম্পন্ন হয়েছে। সেখানে গত বছরের ডিসেম্বরে বৈদ্যুতিক সরঞ্জামাদি নিয়ে প্রথমবারের মতো নোঙ্গর করে ইন্দোনেশিয়ান পতাকাবাহী জাহাজ। তেলবাহী মাদার ভেসেলের জন্য পৃথক একটি জেটি নির্মাণ সম্পন্ন হয়েছে, যা আগামী জুলাই মাসে চালু হবে। এরই অংশ হিসেবে 14.3 কিলোমিটার লম্বা চ্যানেল খনন করার কাজ শেষ হয়েছে। মাতারবাড়িতে বিদ্যুৎ হাব প্রতিষ্ঠার জন্য নৌপথ খনন করে কয়লা ও জ্বালানি তেল খালাসের জন্য 2টি জেটি নির্মাণ করা হয়েছে। একই চ্যানেল ব্যবহারের সুবিধা কাজে লাগিয়ে মাতারবাড়ি বন্দরের টার্মিনাল নির্মাণেরও পথ সুগম হয়েছে। মাতারবাড়ির কোহেলিয়া নদীর আশেপাশের জাপানের সুমিতোমা কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে সিপিজিসিবিএল 1200 মেগাওয়াটের কয়লা ভিত্তিক আরেকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। এছাড়া 1292 একর জমিতে বাংলাদেশ সিঙ্গাপুর 700 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ শেষে ভূমি উন্নয়ন ও বিভিন্ন অবকাঠামোর নির্মাণ কাজ শুরু হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ গত সপ্তাহে যে 10টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের ঘোষণা দিয়েছেন, এই 2টি কেন্দ্রও ওই তালিকায় রয়েছে। তবে 1900 মেগাওয়াটের এই 2টি বিদ্যুৎ কেন্দ্রে এলএনজি বা ডিজেল ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে। কর্ণফুলী নদীতে নাব্য সংকটের কারণে তেলবাহী মাদার ভেসেল চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে না। 1 লাখ টন তেল নিয়ে কুতুবদিয়া দ্বীপের কাছে বাংলাদেশ সীমানায় আসতে পারে জ্বালানিবাহী বড় জাহাজ। পরে ছোট ছোট অয়েল ট্যাঙ্কারে করে তা ইস্টার্ন রিফাইনারি জেটিতে আনা হয়। এতে 1 লাখ টন তেল খালাস করতে 11 দিন সময় লাগে। একই অবস্থা 30,000 টন ডিজেলবাহী কার্গোর ক্ষেত্রেও। এই পরিমাণ ডিজেল ডিসচার্জ করতে 4 থেকে 5 দিন সময় লাগে। গতানুগতিক এই পদ্ধতি সময় সাপেক্ষ, ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হওয়ায় এসপিএম উইথ ডাবল পাইপলাইন শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 2016 সালের চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশ সফরের সময় এই চুক্তি স্বাক্ষর হয়। ওই বছরের ডিসেম্বরে বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষর হয়। 6,567 কোটি টাকা ব্যয়ে চলমান প্রকল্পের কাজ আগামী বছরের জুনে শেষ হবে। প্রকল্পের আওতায় 3টি হাই স্পিড ডিজেল ও 3টি ক্রুড অয়েল স্টোরেজ নির্মাণের বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে। গভীর সমুদ্রের মাদার ভেসেল থেকে 2টি পাইপলাইনে জ্বালানি তেল এসব স্টোরেজে আসবে। পরে স্টোরেজ থেকে পৃথক 2টি পাইপলাইনে ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রামের আনোয়ারা ডিপোতে যাবে। 220 কিলোমিটার দীর্ঘ 2টি পাইপলাইন আনোয়ারার ডিপোকে টার্মিনাল স্টোরেজের সঙ্গে সংযুক্ত করবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে 1.2 লাখ টন জ্বালানি তেল পরিবহনে মাত্র 48 ঘন্টা সময় লাগবে। এতে বছরের সাশ্রয় হবে 8,000 কোটি টাকা।
গ্যাস সংকট কাটাতে 2018 এর এপ্রিলে প্রথমবারের মতো 1.36 লাখ ঘনমিটার এলএনজি নিয়ে বেলজিয়ামের পতাকাবাহী জাহাজ বাংলাদেশের উপকূলীয় এলাকা কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে নোঙর করে। তারপর থেকে দেশে আমদানি করা এলএনজির চাহিদা বাড়ছে। বর্তমানে দুটি ভাসমান টার্মিনাল থেকে প্রতিদিন 60 কোটি ঘনফুট এলএনজি সরবরাহ হচ্ছে জাতীয় গ্যাস পাইপলাইনে। মহেশখালী চ্যানেলে বেসরকারি প্রতিষ্ঠান সামিটের একটি ভাসমান টার্মিনাল চালু হয়েছে। চাহিদা বাড়ায় মাতারবাড়ির ধলঘাটে ল্যান্ড বেসড স্থায়ী এলএনজি টার্মিনাল নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা বলছে 2025 সালে দেশের প্রথম এই স্থায়ী টার্মিনাল উৎপাদনে আসবে।